হ্যালো স্টুডেন্ট, তোমরা সবরে আমার স্টাডি ফর এডিআরই বেঙ্গলি চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমরারে বাংলায় আসাম হিস্ট্রি বুঝাইমু, আলোচনা করমু। আর আসাম হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট এডিআরই আপকামিং অল কম্পিটিটিভ এক্সামের লাগি। আর আসাম হিস্ট্রি সব এক্সামের সেম থাকে। আর এই ভিডিওটি খাস আমি তারা লাগি বানাই আর যারা আসামিস ভাষা বুঝতে একটু অসুবিধা হয় তার লাগি, যার কারণে তারা আহোম হিস্ট্রি বুঝতে পারে না। তো আমি ভিডিওটি স্টার্ট করছি। তো প্রথমে অসমের ইতিহাসকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রাগ ঐতিহাসিক ও পৌরাণিক যুগ, এটা হলো মাইথোলজিক্যাল এরা। এটি অসমের ইতিহাসের সবচেয়ে প্রাচীন অংশ। কালিকা পুরাণ, যোগিনীতন্ত্র এবং মহাভারতের প্রাগজ্যোতিষপুর, বর্তমান গুয়াহাটি ও কামরূপের উল্লেখ পাওয়া যায়। নরকাসুর এবং ভগদত্ত ছিলেন এই যুগের পৌরাণিক শাসক। এটার যে এভিডেন্স আছে এটা কালিকা পুরাণ, যোগিনীতন্ত্রে পাওয়া যায়। এটা আগে বর্তমান গুয়াহাটি ও প্রথমে ছিল প্রাগজ্যোতিষপুর। 2 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, এনসিয়েন্ট এরা, 4th থেকে 1200 শতাব্দী। এই যুগের সূচনা হয় 4th শতাব্দী। সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপিতে কামরূপের উল্লেখ পাওয়া যায়। এটা উল্লেখের মাধ্যমে যে সমুদ্রগুপ্ত, আগের যে সমুদ্রগুপ্তের আছে, ভারতের হিস্ট্রি পড়লে তোমরা জানতে পারবে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের রাজা। তো সমুদ্রগুপ্তের পিলার যে এলাহাবাদ স্তম্ভলিপিতে কামরূপের উল্লেখ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে মধ্যযুগ, মেডিয়েবল এরা, 1228 থেকে 1826 সাল। 1228 সালে চুকাফার নেতৃত্বে, চুকাফা যখন 1228 সালে আহমে আইসলা, তখন তাকিয়া যে ইয়ান্ডাবুর সন্ধি হয়েছিল 1826 সালে, যখন যে কলোনিয়াল পিরিয়ড, যে পোস্ট কলোনিয়াল এরা স্টার্ট হয়েছে তখন পর্যন্ত। তো 4 নম্বর হচ্ছে স্বাধীনতার পরবর্তী যুগ, কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল এরা, 1826 থেকে বর্তমান। যে স্বাধীনতার তখন যে ব্রিটিশ শাসন আইসে আসামও, তখন তাকিয়া বর্তমান পর্যন্ত। তো আমি এটার লাগি আমি কয়টা এমসিকিউ লই আইছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগে প্রি হিস্টোরিক পিরিয়ড অসম কি নামে পরিচিত ছিল? অপশন ক হচ্ছে কামরূপ, অপশন খ হচ্ছে প্রাগজ্যোতিষপুর, অপশন গ হচ্ছে অসম, অপশন গ হচ্ছে আসাম। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন খ, প্রাগজ্যোতিষপুর। পরের প্রশ্নটি হচ্ছে আসামের প্রাগ ঐতিহাসিক যুগের সর্বোচ্চ বা প্রধান উৎস কোনটি? অপশন ক হচ্ছে কালিকা পুরাণ, অপশন খ হচ্ছে অর্থশাস্ত্র, অপশন গ হচ্ছে হর্ষচরিত্র, অপশন গ হচ্ছে মহাভারত। তো শুদ্ধ উত্তরটি হয়ে যাবে অপশন ক, কালিকা পুরাণ। তারপরের প্রশ্নটি হচ্ছে অসমের প্রথম পৌরাণিক রাজা কে ছিলেন? আর্লিয়েস্ট রুলার। অপশন ক হচ্ছে নরকাসুর, অপশন খ হচ্ছে বানাসুর, অপশন গ হচ্ছে মহিরাঙ্গ দানব, অপশন গ হচ্ছে ভগদত্ত। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন গ, মহিরাঙ্গ দানব। তারপরের প্রশ্নটি হচ্ছে আসামের প্রাগ ঐতিহাসিক কাল সম্পর্কিত নিচের কোন উক্তিটি সত্য? অপশন ক হচ্ছে এটি লিখিত ইতিহাসের উপর নির্ভরশীল, অপশন খ হচ্ছে এটি মূলত পুরাতাত্ত্বিক অনুসন্ধান এবং পৌরাণিক গল্প যেমন কালিকা পুরাণের উপর নির্ভরশীল, অপশন গ হচ্ছে আহোম রাজবংশই প্রথম শাসক, অপশন ঘ হচ্ছে ব্রিটিশ আমলে এই যুগ শুরু হয়। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন খ, এটি মূলত পুরাতাত্ত্বিক অনুসন্ধান এবং পৌরাণিক গল্প যেমন কালিকা পুরাণের উপর নির্ভরশীল। তারপরে আমরা দানব ডাইনাস্টি সম্বন্ধে কিছু আলোচনা করব। মহিরাঙ্গ দানব ছিলেন একজন
প্রাচীন অসম বা প্রাগজ্যোতিষপুরের পৌরাণিক কাহিনীর প্রথম শাসক এবং দানব বংশের প্রতিষ্ঠাতা। কালিকা পুরাণ এবং যোগিনীতন্ত্রের মতো প্রাচীন সাহিত্য ও পৌরাণিক তথ্য অনুসারে তাকে অসমের সবচেয়ে আদি শাসক হিসাবে গণ্য করা হয়। মহিরাঙ্গ দানবের ইতিহাস প্রধান দিনগুলি, বংশ এবং পরিচয়। মহিরাঙ্গ দানব কিরাত বংশোদ্ভূত ছিলেন। তাকে হিন্দু সাহিত্যের ও আর্য বা কিরাত নেতা হিসাবে উল্লেখ করা হয়। তিনি কিরাত বংশের বংশোদ্ভূত ছিলেন। মহিরাঙ্গ দানব। রাজত্ব ও রাজধানী। তিনি প্রাগজ্যোতিষপুরের রাজত্ব করতেন, যা বর্তমানে গুয়াহাটির কাছাকাছি অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। তার রাজধানী মৈরং নামে পরিচিত। তার রাজধানীর নাম মৈরং নামে পরিচিত। তিনি বলা হয় যে তিনি মৈরাং পর্বতের থেকে এসেছিলেন। দানব বংশের শাসক মহিরাঙ্গ দানব এই বংশের প্রতিষ্ঠাতা এবং তার পরে হট্টাসুর, শম্বাসুর, রত্নাসুর তারপরে এবং গট্টাসুর রাজত্ব করেছিলেন। গট্টাসুর সবার লাস্ট রুলার। অবসান। এই বংশের শেষ রাজা ছিলেন গট্টাসুর, যাকে নরকাসুর পরাজিত ও হত্যা করে বৌমা বা বরাহ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। যে তারপরে রাজা যেজন আইবা তাই নরকাসুর তাইনি গট্টাসুরে হত্যা করছেন করিয়া বৌমা বংশের প্রতিষ্ঠা করছেন। তারপরে আমি পরটাত আলোচনা করব সাংস্কৃতিক ও পৌরাণিক গুরুত্ব। যদিও মহিরাঙ্গ দানব রাজত্বের কোনো নির্দিষ্ট গুরুত্ব প্রমাণ নেই, তবুও কালিকা পুরাণ এবং স্থানীয় উপকথায় তাকে অসমের ইতিহাসের অন্যতম প্রথম রাজা হিসাবে গণ্য করা হয়। কিছু মতে তিনি ছিলেন মাইরং দাও নামে পরিচিত স্থানীয় কিরাত নেতা। তো যদিও এইটার কোনো এভিডেন্স নাই, কিন্তু আমরা কালিকা পুরাণ মতে, লোকের কথা মতে আমরা এটা বিশ্বাস করি যে মহিরাঙ্গ দাও নামেও পরিচিত ছিলেন, যে মহিরাঙ্গ দানব। তারপরের প্রশ্নটি হচ্ছে, নরকাসুর কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন ক বর্মন বংশ, অপশন খ বৌম বংশ, অপশন গ নেসা বংশ, অপশন গ পাল বংশ। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে বৌম বংশ। নরকাসুর বৌম বংশ প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্নটি হচ্ছে, কালিকা পুরাণ অনুসারে নরকাসুর কার পুত্র ছিলেন? অপশন ক মহিরাঙ্গ দানব, অপশন খ বানাসুর, অপশন গ বিষ্ণু বরাহ অবতার ও ধরিত্রী পৃথিবী, অপশন গ শিব। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন গ বিষ্ণুর বরাহ অবতার ও ধরিত্রী পৃথিবী। তো নরকাসুর ছিলেন একজন বরাহ ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুত্র ও তাই মানা হয় যে দেবী ধরিত্রীর পুত্র ছিলেন। মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষে কে যুদ্ধ করেছিলেন? অপশন ক মহিরাঙ্গ, অপশন খ নরকাসুর, অপশন গ ভগদত্ত, আর অপশন ঘ বানাসুর। তো শুদ্ধ উত্তরটি হয়ে যাবে ভগদত্ত। ভগদত্ত সম্বন্ধে আমি নিচে আলোচনা করব, তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। তারপরের প্রশ্নটি হচ্ছে, কে নরকাসুরকে হত্যা করেছিলেন? অপশন ক অর্জুন, অপশন খ কৃষ্ণ, অপশন গ রাম, অপশন গ শিব। শুদ্ধ উত্তরটি হয়ে যাবে কৃষ্ণ। অপশন খ কৃষ্ণ। তো এই হচ্ছে নরকাসুর বৌম বংশ। বৌম বংশের প্রতিষ্ঠাতা নরকাসুর, পুত্র ভগদত্ত। নরকাসুরের পুত্র ভগদত্ত। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি ভূমি দেবীর পুত্র, কিন্তু পরবর্তীতে অসৎ সঙ্গ ও ক্ষমতার দম্ভে তিনি একজন অত্যাচারী অসুরে পরিণত হন। তিনি প্রথমে বালা আসলা, তারপরে যে অসৎ সঙ্গ ক্ষমতার দম্ভে তিনি একজন অত্যাচারী অসুরে পরিণত হয়েছেন। কালিকা পুরাণ 10ম শতকে রচিত কালিকা পুরাণে নরকাসুরের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কালিকা পুরাণে বিস্তারিতভাবে নরকাসুরের কাহিনী বর্ণিত আছে। হিন্দু পৌরাণিক কাহিনী
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুর ছিলেন ভূমি দেবী পৃথিবী এবং ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুত্র। আমি যে আগে কইছিলাম তাই ভূমি দেবী পৃথিবী পুত্র এবং ভগবান বিষ্ণুর যে বরাহ অবতারের পুত্র আসলা। শুরুতে ধার্মিক হলেও পরে তিনি অত্যাচারী হয়ে ওঠেন এবং কামাখ্যা দেবী ও স্বর্গরাজ্য আক্রমণ করেন। তো আমরা সবাই জানি যে একটা কাহিনী আছে যে নরকাসুর দেবী কামাখ্যার বিয়ের প্রস্তাব দিসলা যে, কিন্তু দেবী কামাখ্যায় বুদ্ধি করে একটা শর্ত দিসলা যে সূর্য ওঠার আগে মন্দির বানাইবার লাগি। কিন্তু নরকাসুরের শর্তটা পূরণ করতে পারছে না, কারণ আগে কামাখ্যা দেবী বুদ্ধি করে দেবীয়ে সূর্যদেবরে হইয়া রাখছিলা যে সূর্য না উঠার লাগি সকাল সূর্য উঠার লাগে আর কি হয়েছিল, সকাল হওয়ার আগে সূর্য উঠার লাগে। তারপরে আর মন্দিরটা নির্মাণ করতে পারছে না নরকাসুরে, তো মন্দিরটা হাফ নির্মাণ হয়েছে। তারপরে পরে কৃষ্ণের হাতে তার মৃত্যু, কৃষ্ণই নরকাসুরের হত্যা করছেন। তারপরে নরকাসুরের একজন সেনাপতি আসলা যে তার নাম মুরা আসলো। মুরারে হত্যা করার পর শ্রীকৃষ্ণের নামও মুরারি বলে হওয়া হয়। ভগদত্ত আসলা নরকাসুরের পুত্র। মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ অংশগ্রহণকারী ভগদত্ত ছিলেন নরকাসুরের পুত্র। তিনি যুদ্ধে হাতির ব্যবহারের বিশেষভাবে দক্ষ ছিলেন। তার হাতি সুপ্রতীকের পিঠে চড়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন। তার পুত্র বজ্রদত্ত, তার মেয়ের নাম ছিল ভানুমতি। দুর্যোধনের সাথে বিবাহ হয়েছিল, ভানুমতির বিবাহ দুর্যোধনের সাথে হয়েছিল। তো ভগদত্ত মহাভারতের যুদ্ধে যোগ দিছেন, কারণ তার মেয়ে আসলো ভানুমতির লগে বিবাহ হয়েছে দুর্যোধনের, যে মহাভারতের দুর্যোধন আসলা কৌরবদের দুর্যোধনের সাথে হয়েছিল। আর তার পুত্র আসিল বজ্রদত্ত আসলি লাস্ট রুলার, যে ভৌম ডাইনাস্টির লাস্ট রুলার হচ্ছেন বজ্রদত্ত। তারপরে আমরা বানাসুরের বিষয়ে কিছু আলোচনা করব। বানাসুরের রাজধানী কোথায় ছিল? অপশন ক প্রাগজ্যোতিষপুর, অপশন খ শোণিতপুর, অপশন গ কামাখ্যা, অপশন ঘ কুন্ডিনা। শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন খ শোণিতপুর। তো আমরা বানাসুরের বিষয়ে কিছু আলোচনা করব। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বানাসুর বা বান রাজা ছিলেন একজন 1000 বাহু বিশিষ্ট অসুরের রাজা। তিনি বলির পুত্র এবং শোণিতপুর বর্তমান আসামের তেজপুর থেকে শাসন করতেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বানাসুর বা বান রাজা ছিলেন একজন বিশিষ্ট শক্তিশালী, খুব শক্তিশালী আসলা। তার 1000টা বাহু বলে কোয়া হয়। তিনি বলির পুত্র, মহাবলী নামে একজন অসুর রাজা আসলা তার পুত্র। শোণিতপুর বর্তমান আসামের তেজপুর, এখানে রাজধানী আসলো, শাসনকর্তা। ভগবান শিবের পরম ভক্ত বানাসুর পুত্র অনিরুদ্ধকে বন্দী করার পর কৃষ্ণের সাথে তার যুদ্ধ হয়। ভগবান শিবের পরম ভক্ত আসলা কৃষ্ণের নাতি আসলা অনিরুদ্ধ, যে অনিরুদ্ধরে বন্দী করার পরে বানাসুরে অনিরুদ্ধরে বন্দী করিয়া রাখছে। যে বানাসুরের মেয়ে আসলো যে উষারে বিবাহ করছিলা অনিরুদ্ধ। তারপরে যে উষায় অপহরণ করিয়া আনছিলা অনিরুদ্ধরে, তারপর অনিরুদ্ধরে বন্দী করে রাখছে। তারপরে কৃষ্ণের সাথে একটা যুদ্ধ হয়, এই যুদ্ধটির নাম হচ্ছে হরিহর যুদ্ধ। তিনি ছিলেন দৈত্যরাজ বলির পুত্র এবং প্রহ্লাদের পৌত্র, যিনি নিজেও একজন দয়ালু অসুর রাজা ছিলেন। তিনি প্রহ্লাদের নাতি আসেন। রাজধানী বানাসুরের মধ্য অসমের শোণিতপুর বর্তমান তেজপুর শাসন করতেন।
শক্তি ও উপাসনা। তিনি শিবের অন্যতম ভক্ত ছিলেন এবং শিবের বরে 1000 বাহু লাভ করেছিলেন। তিনি শিবর আশীর্বাদেই 1000 বাহু লাভ করছিলেন। কৃষ্ণ বান যুদ্ধ বানাসুরের কন্যা উষা কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে গোপনে বিবাহ করেন। বানাসুর অনিরুদ্ধকে বন্দী করলে কৃষ্ণ, বলরাম ও প্রদ্যুম্ন শোণিতপুর আক্রমণ করেন। তারপরে যে যুদ্ধ হয়েছে হরিহর যুদ্ধ। এই যুদ্ধে কৃষ্ণ বানাসুর শিবের ভক্ত আসছিল, তো শিবে অনুরোধ করছিল যে প্রাণ দিবার লাগি, প্রাণও গেছিল কি, তারপরে শিবে অনুরোধ করছেন প্রাণ দান করার লাগি। আর কৃষ্ণ আর বানাসুরের এই যুদ্ধের মাঝে কেউই জিততে পারছেন না, সব বরাবর রয়েছে, কারণ বানাসুর আসলে শিবের ভক্ত আর কৃষ্ণ তো ভগবান কৃষ্ণ। আর শিব আর এটার যুদ্ধর মেইনই আসলা শিব আর কৃষ্ণ, কিন্তু কেউই জিততে পারছেন না, দুইজনও ভগবান আসতা। পৌরাণিক কাহিনী অনুসারে উষা ছিলেন শোণিতপুরের বর্তমান তেজপুর অসম রাজা বানাসুরের কন্যা। উষা স্বপ্নে অনিরুদ্ধকে দেখেন এবং তার সখী চিত্রলেখা যুগ বলে অনিরুদ্ধকে শোণিতপুরে নিয়ে আসেন। এরপর তাদের মধ্যে বিবাহ হয়। উষার একজন বান্ধবী আসলা চিত্রলেখা, তাই নিয়ে অনিরুদ্ধরে শোণিতপুরে নিয়ে আসলা। তারপরে তাদের মধ্যে বিবাহ হয়। তারপরে কৃষ্ণ আইসেন পূজার অনিরুদ্ধরে নেওয়ার লাগি, তারপরে যুদ্ধটা হয়। বানাসুর ক্রোধ ও যুদ্ধ। বানাসুরের ক্রোধ ও যুদ্ধ। বানাসুর এই বিবাহের কথা জানতে পেরে অনিরুদ্ধকে বন্দী করেন। পৌরাণিক কাহিনী অনুসারে বানাসুর ছিলেন শিবের ভক্ত, ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবের মধ্যে একটি দুর্দান্ত যুদ্ধ হয়। যুদ্ধের পর কৃষ্ণ জয়ী হন এবং বানাসুরের মেয়ে উষার সাথে নাতি অনিরুদ্ধের আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বানাসুর কোনো মতে এই ঘটনার কথা জানতে পারে অনিরুদ্ধের উপরে ক্রোধে বন্দী করে রাখে দিছিল। তারপরে তাদের মধ্যে এই যুদ্ধটি হয়। তো এভরিওয়ান, আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা নিচে কমেন্ট করবা, লাইক করবা এবং শেয়ার করবা, যাতে আমি তোমরা লাগি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আই। তো এই ভিডিওটি এতটুকুই, কারণ আসাম হিস্ট্রি তো এক ভিডিও কমপ্লিট হইতো না, কারণ অনেকটা লম্বা আসাম হিস্ট্রি। তারপরে মধ্যযুগ, তারপরে ব্রিটিশ যুগ যে আছে, ব্রিটিশ শাসনের যুগ, এটা অনেক লম্বা হয়ে যাব, এক ভিডিওর মধ্যে এটা কভার হইতো না। তারপরে পরের যে পার্টটা আমি অন্য একটা ভিডিও দিলাম। তো এই ভিডিওটি এতটুকুই, কারণ আসাম হিস্ট্রি তো এক ভিডিও কমপ্লিট হইতো না, কারণ অনেকটা লম্বা আসাম হিস্ট্রি। তারপরে মধ্যযুগ, তারপরে ব্রিটিশ যুগ যে আছে, ব্রিটিশ শাসনের যুগ, এটা অনেক লম্বা হয়ে যাব, এক ভিডিওর মধ্যে এটা কভার হইতো না। তারপরে পরের যে পার্টটা আমি অন্য একটা ভিডিও দিলাম। বাহু কেটে ফেলে, কিন্তু কৃষ্ণ বানাসুরের